আজকে যে কবিতাটা পড়তে যাচ্ছি আমরা, it is a very important poem because it is included in the various university syllabus, and also in recent times it is included in class 11 syllabus of WB, West Bengal Higher Secondary syllabus. So রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট টাচেস আমার প্রিয় কবিতা, আমি কলেজ লাইফ থেকে পড়ে আসছি, অ্যান্ড দিস ইজ গোয়িং টু এ ভেরি ইন্টারেস্টিং পোয়েম। খুব ভালো লাগবে, আমি আশা করছি যে প্রত্যেকের এই কবিতা খুব ভালো লাগবে। এর মধ্যে একটা সুন্দর গল্প আছে, এবং আস্তে আস্তে আমরা ব্রাউনিং সম্পর্কে প্রথমে জানবো। আমি আমার ভিডিওটা 3টে পার্টে ভাগ করেছি। First of all, I am going to give you an introductory notes on Browning and on the poem My Last Duchess. তারপরে আমি টেক্সট পড়বো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মাই লাস্ট ডাচেস আছে এবং শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ করতে গেলে তোমাকে কিন্তু টেক্সট খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তাই আমি প্রথমে ইন্ট্রোডাক্টরি পার্ট, ফার্স্ট পার্ট, দেন টেক্সট পড়াবো একদম লাইন বাই লাইন, এবং থার্ড পার্ট হবে শর্ট কোয়েশ্চেন্স এবং এক্সপ্লানেশনের পার্ট। ভিডিও একটু লম্বা হবে, কিছু করার নেই, কবিতা ডিটেলে পড়তে গেলে এটা হবেই। সো আই এম কামিং অন টু দ্য ফার্স্ট পার্ট অফ মাই ভিডিও, ইন্ট্রোডাক্টরি নোটস। রবার্ট ব্রাউনিং আই থিঙ্ক 1812, ইফ আই এম নট রং, 1812 থেকে 1887 তার লাইফ স্প্যান, was one of the phenomenal figures in literature in the Victorian age. ভিক্টোরিয়ান এজ আমরা জানি কুইন ভিক্টোরিয়া তখন রানী ছিলেন। সো রবার্ট ব্রাউনিং এর সাহিত্যের জায়গাটা আমাদের খুব ভালো করে জানতে হবে, যে সাহিত্যের ইতিহাসে তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করলেন এবং কোন সময়টা। সো ইট ওয়াজ ভিক্টোরিয়ান এজ। হি ইজ রিমার্কেবল ফর হিজ রোবাস্ট, আমি তো বলবো অপটিমিস্টিক ফিলোসফি। According to Browning, life is a persistent struggle towards an ideal, never to be completely attained on earth. এই পৃথিবীতে আমি এমন কিছুর প্রতি আইডিয়াল, এমন একটা আইডিয়ালের প্রতি আমি ছুটছি যেটা কিন্তু এই পৃথিবীতে পাওয়া সম্ভব নয়। So the whole purpose of life lies not in the attainment of the ideal, but in the efforts to attain it. আমাদের এফোর্টসটাই কাজে লাগবে, এটাই আমরা চেষ্টা করি। failures and sorrows are necessary for the progress of the soul as they urge us towards the higher ideal. Life is to be judged, এটা কিন্তু ব্রাউনিং এর মত, life is to be judged not by the amount of worldly success, তুমি এই পৃথিবীতে কি পার্থিব জিনিস জমায়েত করলে, কি লাভ করলে, তার উপর নির্ভর করে না, বাট by the aim and energy and devotion to some ideal above and beyond us. Like the Hindus, Browning believes in the immortality of the soul and in rebirth. Browning had an abundant vitality of the soul, a will that refused to bow to the worst darkness, and a doubt and a sympathy with men of all descriptions, knaves and villains in particular. তারপর আমি বলবো, he could throw himself into the inner mind of his characters. আমরা তার প্রত্যেকটা কবিতা যদি দেখি, প্রত্যেকটা কবিতা আমরা দেখবো যে সেই চরিত্রে তিনি একদম মস্তিষ্কের ভিতরে ঢুকে গিয়ে, অ্যান্ড সেই চরিত্র, দ্য ইনার মাইন্ড অফ হিজ ক্যারেক্টার্স, থিঙ্ক অ্যান্ড ফিল উইথ দেম, তিনি যেন তাদের সাথে চিন্তা করতে পারছেন এবং তাদের সাথে অ্যাক্ট করতে পারছেন, অ্যান্ড অ্যাডভোকেট দেয়ার ক্লেমস। সো ব্রাউনিং কনসিভস লাভ অ্যাজ এ গ্রেট স্পিরিচুয়াল ফোর্স অ্যান্ড এ মিনস টু দ্য অ্যাটেনমেন্ট অফ গডহেড। Browning's, last write together, পড়বে তোমরা। Browning's genius was essentially dramatic monologue. এই বেশিরভাগ কবিতাই তার ড্রামাটিক মোনোলগ কি আমি বলবো পড়াতে গিয়ে।
ডিটেলে আলোচনা করব। ড্রামাটিক মাই লাস্ট ডাচেস আছে ড্রামাটিক মনোলগ, বেশিরভাগ তিনি ড্রামাটিক মনোলগ ব্যবহার করছেন তার কবিতায়, অ্যান্ড ইট ফাউন্ড অ্যান আউটলেট ইন ড্রামাটিক মনোলগস। বেশিরভাগ নাটকীয়ভাবে আমরা তার কবিতাটার প্রেজেন্টেশন পাবো, এবং ব্রাউনিং রিমেন্স অ্যান অবসকিউর পোয়েট, এটা ভুললে চলবে না। সো দ্যাট উড বি এনাফ ফর কবি পরিচিতি, আই থিঙ্ক। এবার কবিতা মাই লাস্ট টাচেস ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন ড্রামাটিক লিরিক্স। মনে রাখবে, ড্রামাটিক লিরিক্সে প্রথম পাবলিশ হয়েছিল ইন 1842 আন্ডার দ্য টাইটেল ইটালি, কোট আনকোট ইটালি, নামটা মনে রাখো, which was changed to My Last Duchess, Ferrara in 1849. The speaker of the poem, এবার আমি কবিতায় চলে আসছি। স্পিকার অফ দ্য পোয়েম কে? দ্য ডিউক। ডিউকটা কে? ইজ সাপোজ টু বি আলফোনসো দ্য সেকেন্ড। আলফোনসো দ্য সেকেন্ড ইজ সাপোজ টু বি দ্য ডিউক, যাকে আমরা কবিতায় পাচ্ছি দ্য ফিফথ ডিউক অফ ফেরারা। হি ওয়াজ দ্য ফিফথ ডিউক অফ ফেরারা। এবার আলফোনসো ম্যারেড লুক্রেশিয়া। লুক্রেশিয়া হচ্ছে দ্য ডাচেস অফ দ্য পোয়েম, যাকে আমরা পাচ্ছি এখানে। হোয়েন শি ওয়াজ অনলি 14, 14 বছর বয়সে বিয়ে হয়ে যায় লুক্রেশিয়ার। লুক্রেশিয়া ডাইড অন এপ্রিল 21st, 1561, এজেড 17, 17 বছর বয়সে মারা গেল। আনস্পয়েলড অ্যান্ড পসিবলি ভার্জিন, দ্যাটস ইম্পর্টেন্ট। There was a grave suspicion that she had been poisoned. তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল, এটা সন্দেহ করা হয়। So soon after her death, the Duke began negotiations for the land of Barbara. প্রচণ্ড লোভ, ভয়ঙ্কর লোভ, সম্পত্তি পাওয়ার, বিশাল একটা ধনসম্পত্তি ক্রিয়েট করার। সো সে আবার একটা বিয়ে করার একটা চেষ্টা করতে লাগলো ডিউক, ওই আলফোনসো দ্য সেকেন্ড। Duke began negotiations for the hand of Barbara, the daughter of Ferdinand I, and niece of the Count of Tyrol, Tyrol. Second, এই কনটেক্সটেই আমরা এই কবিতাটা পড়ব, যে ওইখান থেকে একজন কনভয় এনভয় এসে সে মানে ঘটক আর কি, সে বিবাহের চেষ্টা করছে এই ডিউকের সাথে। So this is I am at the end of my introductory lecture. This is the first part of introductory my poem, and then I am going to the textual analysis of the poem. That's very important. প্রত্যেকটা ওয়ার্ড আমার শুনবে তোমরা, শেষ পর্যন্ত শুনবে যদি কবিতাটা বুঝতে চাও, এবং আমি আশা করছি কবিতাটা পুরোটা পড়ানো হওয়ার পরে এই কবিতা নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। সেটা শর্ট কোশ্চেন হতে পারে, ব্রড কোশ্চেন হতে পারে। ওকে, সো আমি চলে যাচ্ছি সেকেন্ড পার্টে, টেক্সট পড়বো আমরা এবার। মাই লাস্ট ডাচেসের টেক্সচুয়াল পার্ট নিয়ে চলে এসেছি। টেক্সট আমরা খুব খুঁটিয়ে পড়ব এবং তার ইনস অ্যান্ড আউট সব কিছু জানবো আমরা, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। সো প্রথমে আমি যেটা বলবো যে মোস্ট অফ দ্য ক্রিটিক্স ইন্টারপ্রিট দিস পোয়েম as a study of the Italian Renaissance, and D. Van বলে একজন ক্রিটিক্স ছিলেন, traces in it the culture and morality of the Italian Renaissance. In this poem, Browning has captured the very spirit of Renaissance Italy, its intrigues, its sensuality, its greed, as well as its cultural and artistic activity. এটা আমাদের বুঝতে হবে যে ইটালি রেনেসাঁতে যে ব্যাপারগুলো ছিল, জটিলতা, কুটিলতা, তার সাথে সাথে ইট ফ্লারিসেস ইন স্কাল্পচার, পেন্টিং, সব কিছুই ব্রাউনিং ধরার চেষ্টা করেছেন তার বিভিন্ন কবিতায়। তার মধ্যে ফ্রা লিপোলিপি, অ্যান্ড্রিয়া ডেল সার্টো আমরা দেখেছি। এই কোনো একটা স্পেশাল কোনো ওয়ার্কস নিয়ে তিনি কথা বলেছেন। এবার টেক্সচুয়ালে যাওয়ার আগে, কবিতা পড়ার আগে আমরা একটু জেনে নিই ড্রামাটিক মনোলগ সম্পর্কে। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? তোমরা এর আগে তোমরা এই সলিলোকি সম্পর্কে তোমরা শুনেছ। সলিলোকি কি? ড্রামাতে যখন কোনো সলিলোকি বা অ্যাসাইড আমরা কাকে বলেছি হয়তো
কোনো অ্যাক্টার স্টেজে রয়েছে অথচ তার কথা বা হি ইজ থিঙ্কিং অ্যালাউড অর শি ইজ থিঙ্কিং অ্যালাউড, ম্যাকবেথে তোমরা দেখেছো। সেক্ষেত্রে স্টেজে যারা উপস্থিত রয়েছে কুশীলবরা তারা কিন্তু দে ক্যান নট হিয়ার হিজ থিঙ্কিং অর হিজ স্পিচ অর হার স্পিচ, কিন্তু আমরা দর্শকরা শুনতে পেতাম। সেক্ষেত্রে সেটাকে আমরা সলিলোকি বলতাম। আর ড্রামাটিক মনোলগের কেন প্রয়োজন পড়লো, ব্রাউনিং কেন আনলেন? কারণ দেখো সেই সময়ে ভিক্টোরিয়ান পিরিয়ডে বেশিরভাগ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যদি তোমরা পড়ো দেখবে যে কবিতা সেরকমভাবে লেখা হচ্ছিল না, নোভেল এবং একটা নোভেলের যুগ এবং ড্রামার যুগ সেই সময়টায়। তো তিনি ড্রামার মতো করে কবিতা লিখতে শুরু করলেন। তাহলে ড্রামাটিক মনোলগের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা আগে জেনে নিই। এ টাইপ অফ লিরিক পোয়েম, ফার্স্ট অফ অল এ টাইপ অফ লিরিক পোয়েম। ইট ওয়াজ পারফেক্টেড বাই ব্রাউনিং ইন অ্যান্ডিয়া ডেল সাটো, আর বলতে পারি দ্য বিশপ অর্ডার্স হিজ টুম্ব এবং মাই লাস্ট ডাচেস তো বটেই। এবং এইখানে একটা সিঙ্গেল পার্সন কথা বলবে, এ সিঙ্গেল পার্সন, নট দ্য পোয়েট, কবি নন, অন্য কেউ আটার্স দ্য স্পিচ মেক্স আপ দ্য হোল পোয়েম। সে একজন স্পিকারই থাকবে, পুরো কবিতাটা সে বলে যাবে, পুরো কথা বলবে সে। এবং এটা মনে রাখতে হবে, ইন এ স্পেসিফিক সিচুয়েশন অ্যাট এ ক্রিটিক্যাল মোমেন্ট। একটা স্পেসিফিক সিচুয়েশন, যেমন বিশপ মারা যাচ্ছে সেই সময়ে তিনি কথা বলছেন। এখানে মাই লাস্ট ডাচেসে একজন এনভয় এসছে, ডিউক আবার বিয়ে করবেন। সো এই সিচুয়েশনে একটা ক্রিটিক্যাল মোমেন্টে এই ঘটনাগুলো ঘটবে। এবং দ্য পার্সন, সেখানে যারা উপস্থিত থাকবে তাদের উপস্থিতি উইল বি ফেল্ড বাই দ্য জেস্টার্স অ্যান্ড পশ্চার্স অফ দ্য স্পিকার। এই পার্সনটা যে কথা বলবে, দিস পার্সন অ্যাড্রেসেস উইথ ওয়ান অর মোর আদার পিপল, যারা যেখানে থাকবে তার সামনে যারা উপস্থিত থাকবে তাদের কে অ্যাড্রেস করে তিনি কথা বলবেন। ওকে, এবং তার এই দ্য প্রেজেন্স অফ আদার পার্সন ইজ ফেল্ড থ্রু দ্য ক্লুজ ইন দ্য ডিসকোর্স অফ দ্য সিঙ্গেল পার্সন। সে কিছু একটা ক্লু দেবে, আমরা দেখবো এখানে যে তাকে বলছেন এই দেখুন, দিস ইজ দ্য দ্যাটস মাই লাস্ট টাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, এরকমভাবে কাউকে দেখাচ্ছে, আমরা বুঝবো সেটা। আর আমরা বলতে পারি যে পোয়েটিক কম্পোজিশন, এটা হচ্ছে দ্য ড্রামাটিক মনোলগসকে পোয়েটিক কম্পোজিশন, লিরিক্যাল ইন ফর্ম বাট ড্রামাটিক ইন থিম। একটা ড্রামা থাকবে, যেন ড্রামায় যেমন একটা কনভারসেশন থাকে, কিন্তু এখানে সে ডায়লগ থাকে। এটা ডায়লগ আদান প্রদান হবে না, কিন্তু যেন আদান প্রদান হবেও। এটাকে বলা হয় ইট ইজ ড্রামা, পোয়েট্রি অ্যান্ড ফিলোসফি অল রোল ইনটু ওয়ান। সেটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। ইট ইজ স্টাডি ইন ক্যারেক্টার অলসো, একটা চরিত্রে, হুইচ ইজ দ্য প্রিন্সিপাল অবজেক্ট অফ ড্রামা। চরিত্রের মধ্যে ঢুকে যেতে সাহায্য করবে এই ড্রামাটিক মনোলগ ফরম্যাট। এবং চরিত্রের ইনস অ্যান্ড আউট আমরা জানবো এখানে ডিউকের। সো ডিউকের চরিত্র প্রকাশ পাবে, ডাচেসের চরিত্র প্রকাশ পাবে, এটাই কিন্তু মেন উদ্দেশ্য ব্রাউনিংয়ের ড্রামাটিক মনোলগ ব্যবহার করার। এবার আমি সরাসরি টেক্সটে চলে আসছি। টেক্সট আমরা খুব খুঁটিয়ে পড়ব চাকরির পরীক্ষার জন্য, পিএসসি বা অন্যান্য চাকরির পরীক্ষায় যেখানে মাই লাস্ট ডাচেস রয়েছে, সেখানে টেক্সটটা পড়া খুব জরুরি ভালো করে। তাই বিটুইন দ্য লাইন্স প্রত্যেকটা ওয়ার্ড আমাদের জানতে হবে। তোমরা এটা পড়ানো পুরোটা যদি দেখতে তো হবেই, তখন বুঝতে পারবে যে হাউ এ পোয়েট্রি শুড বি রেড, হাউ এ পোয়েম শুড বি রেড, কীভাবে একটা কবিতা পড়তে হয়। আমরা এই পিএসসির সিলেবাস ধরে ধরে আমরা একে একে সবটাই করব। এরপরে ইউলিসিস করব, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের আমি ভিডিও আনছি খুব তাড়াতাড়ি, এমসিকিউ হবে। আচ্ছা, এটার এমসিকিউ পাবে তোমরা মাই লাস্ট টাচেসের। ওকে, আর কথা না বাড়িয়ে আমি টেক্সটে চলে আসছি। মাই লাস্ট টাচেস, দ্যাটস এটা এই ছবি সম্পর্কে বলে দিই। দিস পেন্টিং ওয়াজ পেইন্টেড বাই বিকাশ রয়, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। হি ইজ এ গুড পেইন্টার. He came to my house and I requested him to paint for me this Duchess. So thank you Bikash da.
for the painting, marvelous painting, marvelous sketch, I should say. So My Last Duchess first published under the title Italy 1942, 1942 সালে প্রথম পাবলিশ হলো ইটালি নাম নিয়ে। তারপর দেখো ফেরারা বলে একটা শব্দ আছে, এটা কি? ইজ এ ওয়েল ফর্টিফাইড সিটি অফ লোয়ার লম্বার্ডি। ইট ওয়াজ ফর লং টাইম দ্য হোম অফ অ্যারিওস্টো and was the seat of one of the most cultural Italian courts of the Renaissance. তাহলে ফেরের একটা প্লেসের জায়গার নাম সেই জায়গায় দেয়া হয়েছে। এবং এই যে ডিউক হু ইজ দ্য স্পিকার অফ দিস পোয়েম, সে কে? সে হচ্ছে অ্যালফোনসো দ্য টু। তোমরা ইন্ট্রোডাকশন পার্টে পেয়েছো হয়তো। দ্য ফিফথ ডিউক অফ ফেরারা, হি ম্যারিড লুক্রেশিয়া হু ডায়েড বাই পয়জন। সো দেন হি ট্রাইড টু ম্যারি বারবারা। এই যে এই জায়গাটার কনটেক্সটটা হচ্ছে, এবারে সে বারবারাকে বিয়ে করতে চায়। বারবারা কে? দ্য ডটার অফ ফার্দিনান্দ দ্য ফার্স্ট। তো সেখান থেকে একজন বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। সে বিয়ের অন্য এক জমিদারের এনভয়, বার্তাবাহক, ঘটক, আমি বলবো ঘটকই আর কি। সে আবার বিয়ে করবে আমাদের ডিউক, সেজন্য সম্বন্ধ নিয়ে এসছে এবং ছেলের ঘর ঘুরে দেখতে এসছে। ওকে, আমি কবিতা শুরু করছি। দেখো, দ্যাটস মাই লাস্ট টাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। দেখছেন, দ্যাটস মাই লাস্ট টাচেস, ওই হলো আমার ডাচেসের ছবি। দ্যাটস, এখানে হি ইজ রেফারিং টু দ্য পোর্ট্রেট হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। এবং মাই লাস্ট টাচেস, মাই, এই যে মাই শব্দটা, অ্যাজ ইফ হিজ ওয়াইফ ওয়াজ হিজ পার্সোনাল প্রপার্টি। মাই, দেখো আমার ডাচেস। সো এখানে একটা তোমরা সবাই বুঝতে পারছো তো? ওকে, ভিডিও ঠিকঠাক চলছে কিনা একটু দেখে নিও। ওকে, দ্যাটস মাই লাস্ট টাচেস, এই যে মাই, অ্যাজ ইফ হিজ ওয়াইফ ওয়াজ হিজ পার্সোনাল প্রপার্টি। তিনি বোঝাতে চাইছেন যে ডাচেস ছিল তার যেন নিজের সম্পত্তি। ডাচেস এখানে লুক্রেশিয়া ডি মেডিসি। ওকে, এটা মনে রাখতে হবে তার পরিচয়, আসল পরিচয়। পেন্টেড অন দ্য ওয়াল, ওই যে দেয়ালে আঁকা রয়েছে, ওই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, পেন্টেড অন দ্য ওয়াল। এই যে দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম শেডস এ ফ্লাড অফ লাইট আপন দ্য ক্যারেক্টার অফ দ্য ডিউক। ডিউকের চরিত্রের উপর একটা বড় আলোকপাত আমরা পাচ্ছি। দেখো, ইট রিভিলস হিজ ইগোইজম অ্যান্ড পজেসিভনেস। দ্যাটস মাই লাস্ট টাচেস, ওই আমার লাস্ট টাচেস, যার ছবি ওখানে আঁকা রয়েছে। সো অ্যাজ ইফ, যেন ডাচেস তার পোষ্য ছিল আর কি। এমনভাবেই একটা ডেরোগেটরি সেন্সে প্যাট্রিয়ার্কি তো এখানে ফুলে ফেঁপে উপচে পড়ছে, আমরা দেখতে পাবো। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, দেখো দেখে মনে হচ্ছে যে সে এখনও বেঁচে আছে, অর্থাৎ সে বেঁচে নেই, শি ইজ ডেড। দ্য পোর্ট্রেট লুকস লাইফ লাইক অ্যান্ড রিয়েলিস্টিক, এটাই বোঝানো হয়েছে অ্যালাইভের মাধ্যমে। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও, আমি এই ছবিটাকে একটা আশ্চর্য জিনিস বলেই আমি মনে করি। ওয়ান্ডার মানে ওয়ান্ডারফুল ওয়ার্ক অফ আর্ট। দ্যাট পিস, পিস মানে দ্য পোর্ট্রেট, দ্য পোর্ট্রেট ইজ এ ওয়ান্ডারফুল ওয়ার্ক অফ আর্ট। ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস, ফ্রা কথার অর্থ ফ্রায়ার বা মঙ্ক, এ মঙ্ক, অ্যান ইমাজিনারি আর্টিস্ট, অবশ্যই এই ফ্রা প্যান্ডলফ একজন কাল্পনিক আর্টিস্ট। হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে, সারাদিন ধরে, বিজিলি এ ডে, সারাদিন ধরে সে পরিশ্রম করে এই ছবি এঁকেছে। এই জায়গাটা খুব সিগনিফিক্যান্ট, বিজিলি এ ডে, মানে ডিউক এতটাই জেলাস। দ্য জেলাসি অফ দ্য ডিউক is evident from fact that he asked the painter to finish the portrait in a day, একদিনে শেষ করতে হবে, এই আদেশ ছিল তার। he was afraid actually that the Duchess might grow intimate with the painter if painter was allowed more time to do his job. তাকে বেশি সময় দিলে হয়তো কিছু অঘটন ঘটতেও পারত। সেই কারণে সে তাকে বলেছে একদিনের মধ্যে ইউ হ্যাভ টু ফিনিশ দ্য পোর্ট্রেট ইন ওয়ান সিঙ্গল ডে। ওকে, বিজি এ ডে অ্যান্ড দ্যাট শি স্ট্যান্ডস, একদিনের ফসল, দেখো একদিনে আঁকা ছবি। উইল নট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, আচ্ছা আপনি একটু বসবেন না, একটু বসে বসে দেখুন না ছবিটা। এখান থেকে দেখো আমরা বুঝতে পারছি যে কেউ একজন সেখানে উপস্থিত আছে, যে শ্রোতা, হু ইজ দ্য সাইলেন্ট লিসনার। হি ইজ লিসেনিং টু দ্য ডিউক অ্যান্ড ডিউক ইজ, ডিউকের বিভিন্ন কথার মাধ্যমে তার উপস্থিতি আমরা জানতে পারছি। ওকে, অ্যান্ড দেন
আই সেড, আমি বলেছিলাম, ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন। ডিজাইন কথার অর্থ ইন্টেনশনালি সে বলছে এটা, উইথ এ ডেফিনিট পারপাস, ফর নেভার রেড। রেড কথার অর্থ এক্সামাইন অর স্ক্রুটিনাইজড। সো ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কন্টিনেন্স। কন্টিনেন্সটা খুব ভালো করে বুঝতে হবে, দেয়ার ইজ এ ডুয়েল মিনিং। ফার্স্ট হচ্ছে ফেস, কাউন্টিনেন্স কথার অর্থ ফেস বা মুখ, আর 2 নম্বর বিয়ার বা এন্ডিওর, সহ্য করা। সো স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কন্টিনেন্স দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন, ডেপথ অ্যান্ড প্যাশন বলতে বোঝানো হচ্ছে দ্য ইন্টেন্স অ্যান্ড ওয়ার্ম লুক অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স। আর্নেস্ট কথার অর্থ দ্য স্ট্রং অ্যান্ড ডিপ ফিলিংস ইন দ্য আইজ অফ দ্য ডাচেস। ওই ডাচেসের চোখের যে গভীর দৃষ্টি, মায়াময় দৃষ্টি, সেই আর্নেস্ট গ্ল্যান্সটার কথা বোঝানো হয়েছে। বাট টু মাইসেলফ দে টার্ন সিন্স নন পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ। যারা আসে তারা কি করে, তারা দে টার্ন, দে কথার অর্থ এখানে ভিজিটার্স, দে কথার অর্থ এখানে ভিজিটার্স, যারাই আসে এই ছবি দেখতে, তারা কি করে, দ্য স্ট্রেঞ্জার্স হু স দ্য পোর্ট্রেট অফ দ্য ডাচেস turned their inquisitive eyes to the Duke so that he might explain what caused the Duchess that deep and passionate look in her eyes. তার চোখে এই ডিপ আর প্যাশনেট লুকটা এলো কি করে? দেখো, সেই সময় তো একজন মডেল হিসেবে থাকতো আর একজন ছবি আঁকতো, তাহলে সেই প্যাশনেট লুকটা সেই সময়ে চোখে থাকলে তবে তো সেটা ধরা পড়েছে ছবিতে। তাহলে এই প্যাশনেট লুকটা এলো কোথা থেকে? প্যাশনেট কথার অর্থ সেক্সুয়ালি এক্সপ্লিসিট। এই জায়গাটা প্যাশনেট, এই প্যাশনটা একটা আর্টিস্টের সামনে আসে কি করে? এটা প্রশ্ন সবার চোখেই, কিন্তু আমাকে করতে কেউ সাহস পায় না, কারণ সিন্স নান পুটস বাই দ্য কার্টেন, কারণ আমি কিন্তু এই কার্টেন সবার সামনে সরাই না। আই হ্যাভ ড্রন ফর ইউ, আপনার জন্যই আমি এটা সরিয়েছি। বাট আই অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, তাদের চোখ যেন আমাকে জানতে চায়, জিজ্ঞাসা করতে চায়। ইফ দে ডার্স্ট, ইফ দে ডার্স্ট কথার অর্থ হলো ইফ দে ডেয়ার্ড টু আস্ক, তাদের ধরে কটা মাথা আছে যে আমাকে জিজ্ঞেস করবে যে এরকম প্যাশনেট লুক কী করে এলো। ইফ দে ডেয়ার্ড টু আস্ক ইট শোজ ডিউক সুপিরিয়রিটি ইন এ স্ট্র্যাটিফাইড সোসাইটি। সে কতটা কর্তৃত্বপূর্ণ আমরা বুঝতে পারছি। হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, এই রকম গ্ল্যান্স মানে যেই দেখেছে ছবিটা তারই মনে প্রশ্ন জেগেছে, কিন্তু সেই প্রশ্ন ডিউককে করতে কেউ সাহস পায়নি। হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, গ্ল্যান্স মানে হচ্ছে প্রোফাউন্ড অ্যান্ড প্যাশনেট লুক। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, তাই আপনি একা নন, আপনি ইউ আর নট দ্য ফার্স্ট পারসন টু আস্ক, অর এই যে আপনি যে চিন্তাটা করেছেন এটা কিন্তু আপনি প্রথম করেননি। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, এইবার তার সেই দুঃখের জায়গাটা শুরু হচ্ছে। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, তার স্বামী সেখানে উপস্থিত, কে একমাত্র স্বামী উপস্থিত থাকলে এই প্যাশনেট লুক আসতো না, এটাই তো আমার কষ্টের জায়গা। সো ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি কল্ড দ্যাট স্পট, কল্ড মানে ব্রট, শুধুমাত্র দ্য সাইট অফ হার হাজব্যান্ড did not bring that passionate look in her eyes. So শুধু এবার called that spot of joy, spot of joy মানে হচ্ছে blush caused by happiness, তার কিন্তু তার স্বামীকে দেখেই, হাজব্যান্ডকে দেখেই এই আনন্দটা হওয়া উচিত ছিল, কিন্তু তা নয়, এখানেই তার হিংসার জায়গা, কষ্টের জায়গা ডিউকের। ইন্টু দ্য ডাচেসেস চিক, ওই যে গালে আমরা একটা হাসি দেখতে পাচ্ছি, স্পট অফ জয়, এটা কিন্তু আমার প্রেজেন্সেই শুধুমাত্র হতো না, পারহ্যাপস। এবারে তিনি অ্যাজাম্পশন করছেন কী কারণে এত আনন্দ। সো দ্য গ্লো অফ জয় অন হার চিক ওয়াজ নট কজড বাই হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি। দিস শোজ দ্য জেলাসি অফ দ্য ডিউক হু ওয়াজ এ পজেসিভ হাজব্যান্ড। এই যে অন্য কারোর উপস্থিতিতে আমার ডাচেস কেন হাসবে, আমি তো সেখানে ছিলাম না ছবি আঁকার সময়, তাহলে এইটা ঘটেছে কেন? পারহ্যাপস, হয়তো ফ্রা প্যান্ডলফ চান্স টু সে
her mantle laps over her lady's wrist too much. Okay, wait a bit. I'm continuing. Okay, perhaps Fra Pandolf's chance to say, হয়তো ফ্রা প্যান্ডলফ বলেছিল, কি বলেছিল এটা কিন্তু অ্যাজাম্পশন, সে আন্দাজ করছে যে এই আনন্দঘন মুহূর্তটা তৈরি হয়েছিল কিভাবে, ডাচেসের যে এত আনন্দ, এত পুলক জেগেছিল, তা এই জায়গাটা হয়েছিল কিভাবে। হয়তো ফ্রা প্যান্ডলফ বলেছিল তাকে হার ম্যান্টেল, ম্যান্টেল মানে এখানে ক্লোক, ওই যে ওড়না টোড়না জাতীয় কিছু একটা, ল্যাপস, ল্যাপ মানে এখানে কোল নয়, ল্যাপস মানে কভার্স, ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট টু মাচ, হয়তো বলেছিল যে আপনার এই আবরণটা, হাতের আবরণটা একটুখানি সরান, তাতে হয়তো সে একটু লজ্জা পেয়েছিল, তাই এই কারণে এই হাসিটা। ওকে, আর একটা কী হতে পারে, অর পেন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, অথবা অর পেন্ট হয়তো বলেছিল এটা তার বিনয় ফ্রা প্যান্ডলফে, যে আপনার যা কমপ্লেক্সন, গায়ের রং, এই যে চেঞ্জ হয়েছে গলার পাশে গিয়ে, এটা আমার পক্ষে ছবিতে ধরা সম্ভব নয়। তাহলে দিস ইজ এ কাইন্ড অফ ফ্ল্যাটারি, এই কারণে হয়তো সে লজ্জা পেয়েছিল। তাহলে এই জায়গাটা আমি বলবো, হোয়েন দ্য ডাচেস স্যাট অ্যাজ দ্য মডেল ফর দ্য পোর্ট্রেট, দ্য পেইন্টার আস্কড হার টু রিমুভ হার garment from her hands so that he might better reproduce her shape and color, because the soft lovely color that appears in the breast disappears in the neck. The Duchess took it as a courtesy, she blushed and beamed with joy. So that may be the cause, এটা তিনি আন্দাজ করছেন। half flush that dies along her throat, এই জায়গাটা বুঝতে হবে, soft blush of her throat which fades along the neck. The painter, এখানে পেন্টার কি বলেছিল, maybe the painter expresses his disability, his inability to paint the rosy blast of her throat which vanishes quickly. সে কিছুতেই ওই কমপ্লেক্সনটা আনতে পারছিল না ছবিতে, it was too difficult for him as an artist, সেই কারণেই হয়তো সে এই হাসিটা দিয়েছিল। such stuff মানে such remarks, such stuffs কথার অর্থ such remarks was courtesy, she thought, সে ভেবেছিল যে হাসাটা হয়তো একটুখানি দরকার এখানে সম্মান জানিয়ে, and cause enough for calling up that spot of joy, এবং সেই কারণে হয়তো ওই আনন্দের জায়গাটা দেখা গেছে। she had a heart, এবার তিনি অন্য কথা বলছেন, she had a heart, how shall I say, কেমন, তার একটা মন ছিল বই কি, কিন্তু কেমন ছিল, এই জায়গায় তিনি বলতে চাইছেন দ্য ডিউক ডাউটস ইফ দ্য ডাচেস হ্যাজ এ হার্ট অ্যাট অল, আদেও কোনো তার মন ছিল কি। সো এই জায়গাটা তিনি কেন বলছেন, কেমন হৃদয়টা ছিল, এইবারে এই জায়গা থেকে দেখো আমরা ডাচেসের চরিত্রে একটা আলোকপাত করতে পারছি এই জায়গা থেকে। টু সুন মেড গ্ল্যাড, তার এমন একটা হৃদয় ছিল, হুইচ ওয়াজ টু ইজিলি গ্ল্যাড, টু ইজিলি প্লিজড, সে খুব খুঁটিনাটি ছোটোখাটো জিনিসে আনন্দ পেত। এইটাই ছিল ডিউকের একটা রাগের কারণ। টু ইজিলি ইমপ্রেসড, সে খুব তাড়াতাড়ি কোনো ব্যাপারে ইমপ্রেসড হয়ে যেত। শি ওয়াজ সো সেন্সিটিভ অ্যাকচুয়ালি দ্যাট ইভেন লিটল অ্যাক্টস অফ অর্ডিনারি courtesy pleased and gladdened her greatly. That means she was moved easily by trivial things, খুব ছোটোখাটো খুঁটিনাটি জিনিসে সে আনন্দ পেত। ওই ঘাসের আগায় একটি শিশির বিন্দু, দেখা হয় নাই ঘর হইতে দুই পা ফেলিয়া, কবিতা পড়েছো তোমরা। সো সে ছোটোখাটো জিনিসে, এবার আমরা দেখব যে ডিউক কোন জায়গাতে এই অভিযোগগুলো আনছেন, যে সে কী কী ছোটো ছোটো জিনিসে এত আনন্দিত হতো, যেটা হওয়া উচিত নয় অ্যাজ এ ডাচেস। শি লাইকড হোয়াট এভার শি লুকড অন, সে সব কিছুই পছন্দ করতো, তার ভালো লাগতো, সে যাই দেখতো। অ্যান্ড আর লুকস ওয়েন্ট এভরিওয়্যার, আর তার চোখ সব দিকেই যেত, তার মানে সে সব কিছুকেই ভালোবাসত। শি হ্যাড, অ্যাকচুয়ালি দ্য মিনিং অফ দিস লাইন ইজ শি হ্যাড নো ডিসক্রিমিনেশন অর সেন্স অফ রাইট অ্যান্ড রং, তার মতে এটা। তা সেই জিনিসগুলো কী কী,
স্যার ইট ওয়াজ অল ওয়ান, তার কাছে সব কিছু সমান, সে মুড়ি মুড়কির একই দর করত। যেমন সে এবার একে একে বলছে যে আমার দেওয়া কিছু জিনিসের সাথে অন্য কারুর গিফটেড কোনো জিনিস যেটা খুবই তুচ্ছ সে একই রকমভাবে রিসিভ করতো। যেমন মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, এই জায়গাটা মন দিয়ে শোনো, ওয়েট এ বিট। আচ্ছা, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগছে জানিও, কোনো অসুবিধা থাকলে বলবে, আমি আবার বলে দেবো। ওকে, সো মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, এখানে দুটো মানে হতে পারে, এটা ভালো করে বুঝবে তোমরা। এক নম্বর হতে পারে মাই ফেভার মানে হচ্ছে দয়া, কিন্তু ফেভার করা মানে হচ্ছে দয়া করা। ডিউকস অ্যামোরাস লুকস অ্যাট হার রাইপেনিং ব্রেস্ট, একটা সেনজুয়াল ব্যাপার, এক নম্বর এটা হতে পারে। দু নম্বর হতে পারে সাম কস্টলি অর্নামেন্টস, কিছু গহনা হুইচ দ্য ডিউক প্রেজেন্টেড টু হার অ্যান্ড হুইচ শি হ্যাভ অন হার ব্রেস্ট, দ্যাট মিন্স হার ব্রেস্ট ওয়াজ ডেকোরেটেড বাই দ্য অর্নামেন্টস গিভেন বাই দ্য ডিউক। এই বড় একটা জড়োয়ার হার হয়তো গড়িয়ে দিয়েছিল, সে তার বুকের ওপর ওটা পড়েছিল, অথবা ওই যে লোলুপ দৃষ্টি ডিউকের, এই দুটোর মধ্যে একটা ইন্টারপ্রিটেশন হতে পারে। সো দ্য ড্রুপিং, এটা এক নাম্বার, মাই ফেভার, আমি যে দয়া করেছি ওই যে গহনাটা দিয়েছি, এটার সাথে সে কী করতো, দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, আর ওই পশ্চিম দিকে অস্ত যাচ্ছে লাল আকাশের দিকে তাকিয়ে সে একই রকমভাবে হাসতো। সো the drooping of the daylight in the west, so the glow of the setting sun was same appealing to the Duchess as the ornament given by the Duke, or his love towards her breast. এটাকে সে একই রকমভাবে দেখতো, একই চোখে দেখতো, তার কাছে কোনো রকম ডিসক্রিমিনেশন ছিল না। দ্য ডাচেস ওয়াজ এ নেচার লাভার, এখান থেকে আমরা বুঝতে পারছি শি হ্যাড এ ভিগোরাস চেস্ট ফর লাইফ। সো এর একদম ন্যাচারাল ক্যারেক্টার ছিল ডাচেস। আমরা দেখব একটা চনমনে ঝকঝকে একটি মেয়ে যে নেচার ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, মানুষ ভালোবাসে, সব থেকে বড় কথা। এবং দ্য বাউ অফ চেরিজ সাম অফিসিয়াস ফুল, কেউ হয়তো অফিসিয়াস ফুল মানে হচ্ছে ওই ওভার কোটিয়াস বা অফারিং আনওয়ান্টেড সার্ভিস, ওই চাকর বাকর কেউ হয়তো একটা ওই গাছের একটা ফুল, চেরি গাছের চেরি ব্লসমস হয়তো এনে দিল, সেটাকেও সে একইভাবে রিসিভ করতো। এবং ব্রোক ইন দ্য অর্কার্ড ফর হার, আর কি, দ্য হোয়াইট মিউল মানে খচ্চর, এই ঘোড়ার একটা প্রজাতি, ছোটো ছোটো গাধার মতো। শি রোড উইথ রাউন্ড দ্য টেরেস অল অ্যান্ড ইচ, ওই টেরেসের ওপরে সে যে হেঁটে বেড়াতো, তার মানে ইট ইজ প্রিটি ক্লিয়ার যে ডিউক কিন্তু তাকে বাইরে বেরোতে দিত না একেবারেই, সেই টেরেসের মধ্যেই ওই ঘোড়ায় চেপে, খচ্চরে চেপে ঘুরতো, তার প্রতিও কিন্তু সে সমান ভালোবাসা দেখাতো। অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, প্রত্যেকটা জিনিস, যেমন একটা কী কী পয়েন্ট করে করে আমি বলে দিচ্ছি, পশ্চিমে অস্ত যাওয়া সূর্য, আমার দয়া দেখানো তার বুকের প্রতি, মানে ওই অর্নামেন্টসগুলো দিয়েছে, তার সাথে চেরি বাউজ হয়তো কেউ এনে দিচ্ছে, আর ওই মিউল, সবার প্রতি who would draw from her alike the approving speech, alike মানে সেম, উইদাউট ডিসক্রিমিনেশন, কোনো রকম বাজবিচার ছিল না, অ্যাপ্রুভিং স্পিচ, অর ব্লাশ অ্যাট লিস্ট, সে সব কিছুতেই একটুখানি হাসতো। তাহলে সব কিছু এক করে দিল না, এটা তো একেবারেই ঠিক নয় ডিউকের কাছে, যে সবই একই রকমভাবে সে রিসিভ কেন করবে। শি থ্যাঙ্কড দেন মেন, গুড, সে সবাইকে থ্যাংক ইউ জানাতো, বাট থ্যাঙ্কড সামহাও, কিন্তু এমনভাবে ধন্যবাদ জানাতো, আই নো নট হাউ, আমি ঠিক বলতে পারবো না কেমনভাবে, অ্যাজ ইফ শি র্যাঙ্কড মাই গিফট অফ এ 900 years old নেম, ভেরি ইম্পর্ট্যান্ট, আমার দেওয়ার 900 বছরের বংশ পরিচয়কে অন্যের দেওয়া যে কোনো তুচ্ছ গিফটের সাথে সে সমান করে দিত। এটা কি সহ্য করা যায়? আবার বলছি, with anybody's gift, a 900 years old name with anybody's gift, 900 বছরের পুরনো, as soon as the, মনে রাখবে, as soon as the Duchess married the Duke, he got the name, তাই তো, বংশ
পরিচয় সে পেয়ে গেল অফ 900 ইয়ার্স অফ লিগ্যাসি ফ্রম দ্য ডিউক। এই 900 বছরের আমার জমিদারি, তার সাথে যে কোনো গিফটের সে তুলনা করছে। সো শি থ্যাঙ্কড হার অ্যাডমায়ারার্স, এই জায়গাটার এক্সপ্লেন করলে যদি বলা যায় এরকম হয় অনেকটা, শি থ্যাঙ্কড হার অ্যাডমায়ারার্স ইন এ ওয়ে দ্যাট ইট অ্যাপিয়ার্ড that she felt no difference between the invaluable gift of a 900 years old family name he had bestowed on her and the gift of cherry blossoms she received from her gallant admirers. The Duke was proud of the aristocracy, he was a boastful man, and the prestige, he was boastful of the prestige of his family, which traced its history 900 years back, but for the Duchess they had no value. ডাচেসের কাছে কোনো মূল্য নেই ওই 900 বছরের বংশ পরিচয়ের। ওকে, সো আশা করি বোঝা যাচ্ছে এই জায়গাটা। বেশ, এই এতগুলো তো অভিযোগ না হয় আনা গেল তার বিরুদ্ধে। এবার আমি পরের একটা, এই জায়গাটায় টপিক চেঞ্জ হচ্ছে। সো ওকে, সো অভিযোগের পর্ব এখানে গেল। হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং? ডিউক বলছেন যে এই ধরনের, হু উড স্টুপ মানে লুজ ডিগনিটি, কে সম্মান হারাবে বলো তো? টু ব্লেম, ব্লেম মানে ক্রিটিসাইজ, দিস সর্ট অফ ট্রিফলিং, ট্রিফলিং মানে তুচ্ছ ব্যাপার, ফুলিশ, চাইল্ডিশ কন্ডাক্ট। এই যে ডাচেস, সে তার ডিগনিটি বুঝছে না, সম্মান বুঝছে না, যাকে তাকে যার তার প্রতি হেসে দিচ্ছে, সবাইকে একই রকমভাবে রিসিভ করছে। এই যে ভুলটা সে করছিল, এটা তো আমি যে তাকে বলবো তুমি ভুল করছো, এটা তো আমার বিলো মাই ডিগনিটি, এতে আমার সম্মান চলে যাবে। সো ইট হার্টস ডিউকস ইগো। তাকে বলার ক্ষেত্রে হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং, তাহলে ব্লেম, স্টুপ মানে বললাম লুজ ডিগনিটি, ব্লেম ক্রিটিসাইজ করা। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, হুইচ আই হ্যাভ নট। যদি, হ্যাঁ, আপনি হয়তো ভদ্রভাবে বলতে পারেন কাউকে বুঝিয়ে, হুইচ আই হ্যাভ নট, যেটা আমার কথার মধ্যে যে ভদ্রতাটা নেই, আমি পারি না বলতে। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, কারুর কাছে নিজের মনের ভাব প্রকাশ করে বলা, কি বলা? অ্যান্ড সে জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্টস মি, তোমার এই আচরণটা আমাকে খুব দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, বিরক্ত করছে। হেয়ার ইউ মিস, এই জায়গাটায় তুমি কি করছো? অ্যাক্টেড বিলো ইউর ডিগনিটি, তুমি তোমার সম্মানের জায়গা হারাচ্ছ, এটা বলা। অর দেয়ার এক্সিড দ্য মার্ক, ইউ আর ক্রসিং দ্য লিমিট, অথবা দেয়ার ইউ হ্যাভ ওভারস্টেপ দ্য বাউন্ডস অফ ডিসেন্সি। এই জায়গাটা বলাটা তো আমার রুচিতে বাঁধে। আমি আমার ওয়াইফকে গিয়ে বলবো তোমার এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, এটা তো আমার বিলো মাই ডিগনিটি, এটা তো কখনো হতে পারে না। আমি আবার গিয়ে কি বলবো যে তার ভুল ধরিয়ে দেবো? সো অ্যান্ড দ্য ডিউক থট ইট উড বিলো হিজ ডিগনিটি, এই জায়গাটা ভালো করে বোঝো, টু ওয়ার্ন হিজ ওয়াইফ, তার ওয়াইফকে যে ওয়ার্নিং দেবেন এগেনস্ট হার কন্ডাক্ট হুইচ সিম টু টেল আপন হিজ প্রেস্টিজ, এতে তার প্রেস্টিজ নষ্ট হবে ডিউকের। এসব বলা বলির কোনো সিন নেই, ভুল ধরিয়ে দেওয়ার কোনো জায়গা নেই। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেসেন সো, আর হয়তো সে, আমি বললে শিক্ষাটা নিত, হয়তো সে নিজেকে চেঞ্জ করতো, লেসেন সো মানে টট অ্যান্ড কারেক্টেড ইন দিস ম্যানার, হয়তো এইভাবে সে নিজেকে কারেক্ট করতে পারতো। নর প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স, হার উইটস টু ইয়োর্স কথার অর্থ হলো আর্গুইং অ্যান্ড এক্সপ্রেসিং হার ওপিনিয়ন, সে হয়তো নিজের মতটা দিতে পারতো কোনো কারণে। ফরসুদ, ফরসুদ মানে অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে। অ্যান্ড মেড এক্সকিউজ ইভেন দেন উড বি সাম স্টুপিং, আর যদি সে মেনেও নিত আমি বলার পর, আমি হয়তো বললাম যে তুমি এগুলো ঠিক করছো না, সে হয়তো বললো ঠিক আছে আমি এটা আর করবো না ভবিষ্যতে, কিন্তু সেটাও তো অন মাই পার্ট এ কাইন্ড অফ স্টুপিং, সেটা তো ঝুঁকে যাওয়া। আর সে তো পুষ্পার মতো ঝুঁকেগা নেই ডিউক, এতটাই সে প্যাট্রিয়ার্ক, সে ঝুঁকেগা নেই। সে কি বলল? এই ধরনের স্টুপিং আমার তো ধাতে সয় না। সো
and made excuse even then would be some stooping. So she might have corrected herself by listening to his instructions or by agreeing to his views and apologizing to him for her indiscriminate conduct. হয়তো সে নিজেকে শুধরে নিতে পারত ডাচেস তার কথা শুনে, বাট দিস স্কুলিং উড হ্যাভ ইনভলভড সাম কাইন্ড অফ স্টুপিং, দ্য লোয়ারিং অফ হিজ ডিগনিটি। এই ধরনের স্কুলিং মানে তাকে স্কুলের ছেলেদের মতো কি পড়াতে হবে নাকি? তাহলে এই জায়গাটা তার বিলো হিজ ডিগনিটি। অ্যান্ড হি ওয়াজ দ্য লাস্ট ম্যান টু স্টুপ, সে কিছুতেই ঝুঁকবে না। সো অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, আর আমি কি ডিসিশন নিলাম? নেভার টু স্টুপ, নেভার টু, ঝুঁকেগা নেহি। তার মানে কি? নোট দ্য টোন অফ আনকম্প্রোমাইজিং অ্যারোগেন্স। তার অ্যারোগেন্সটা ভাবো তুমি, অভদ্রতাটা ভাবো ডিউকের। সে তার নিজের ওয়াইফকে তার ভুল সম্পর্কে কোনো কিছু বলবে না যে তুমি এটা ভুল করছো, তার পরিবর্তে কি করবে? অর ও স্যার শি স্মাইল, হ্যাঁ সে তখনও পর্যন্ত সবাইকে দেখে সমানভাবে হেসে যাচ্ছিল, নো ডাউট। কেন হেসে যাচ্ছিল? কারণ স্মাইলিং ওয়াজ হার ইনস্টিংটিভ হ্যাবিট। হাসি মুখ ছিল, সে হাসি মুখী ছিল। সো সে সবাইকে রিসিভড উইথ এ স্মাইল, যেটা খুব দরকার, কিন্তু এটাই ডিউকের জ্বলন ছিল। সো তারপরে কি হলো? হোয়েন এভার আই পাস্ট হার, যখনই তার সাথে আমার দেখা হতো সে আমাকে দেখে হাসতো, নো ডাউট। হোয়েন এভার আই পাস্ট হার, এটা ন্যাচারাল। হাজব্যান্ডকে দেখে ওয়াইফ হেসে রিসিভ করবে, এটা ন্যাচারাল। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু তাকে যেই ক্রস করেছে বা মিট করেছে সে কি সেই হাসি দেখেনি? তার মানে সবাইকে সে হেসেই রিসিভ করেছে। এইটা হচ্ছে কষ্টের জায়গা ডিউকের। দিস গ্রিউ, ভেরি ইম্পর্ট্যান্ট, এইটুকু লাইন তুলে কোশ্চেন চলে আসবে। দিস গ্রিউ কি বলেছিল? দ্য হ্যাবিট অফ স্মাইলিং। দিস গ্রিউ হার হ্যাবিট অফ স্মাইলিং অন এভরিবডি, সবাইকে দেখে হাসাটা বাড়তে লাগলো আর ডিউকের রাগ বাড়তে লাগলো। তারপর কি হলো? দিস গ্রিউ বেড়েই চলল। এই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো। তারপরে কি? আই গেভ কমান্ডস, আমি অর্ডার দিলাম। আমি তো কাউকে বোঝাই না, আমি অর্ডার দিলাম। কি অর্ডার দিলাম? দ্য ডিউক commanded his men that the smile of the Duchess should be stopped permanently by killing her. তাকে মেরে ফেলার অর্ডার দিলাম, ওরকম ডাচেসের আমার দরকার নেই। দিস লাইন্স, আচ্ছা এই জায়গাটায় আই দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপরে সব হাসি থেমে গেল। এই যে দিস গ্রিউ, এই স্মাইলিং, এত হাসি বেড়ে গিয়েছিল ডাচেসের। আই গেভ কমান্ডস, আমি শুধুমাত্র অর্ডার দিলাম। দেন অল স্মাইল স্টপ টুগেদার, এই 5টা ওয়ার্ডে তিনি বুঝিয়ে দিলেন। দিস লাইন শো ব্রাউনিংস অ্যাডমিরেবল পাওয়ার অফ কম্প্রেসিং ইন এ ফিউ ওয়ার্ডস দ্য হোল ট্র্যাজেডি অফ দ্য লাইফ অফ দ্য ডাচেস। 5টা শব্দে লেখা হয়ে গেল ডাচেসের জীবন। ডাচেসের সব কিছু শেষ হয়ে গেল এই 5টা শব্দে। দ্য লাইন কনসেন্ট্রেটস দ্য ট্র্যাজেডি অফ এ লাইফ ইন 5 ওয়ার্ডস। কি 5 ওয়ার্ডস? দেন অল স্মাইল স্টপ টুগেদার, সব হাসি থেমে গেল। লীলা সাঙ্গ হলো ডাচেসের। মার্ক দ্য ট্রু টোন অফ ফাইনালিটি অ্যান্ড কমপ্লিট ল্যাক অফ রিগ্রেট। হি হ্যাজ নো রিগ্রেট আফটার মার্ডারিং দ্য ডাচেস। তার কোনো রকম মনে খেদ নেই, কষ্ট নেই, দুঃখ নেই যে আহা আমি অর্ডার দিয়েছিলাম তাকে মার্ডার করার জন্য। সো সে কোনো রকম হি ইজ উইদাউট এনি রিগ্রেট আফটার মার্ডারিং হিজ ওয়াইফ। সো সব হাসি থেমে গেল। দেয়ার সি স্ট্যান্ডস, ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে সে। অ্যাজ ইফ অ্যালাইভ, প্রথমে বলেছিল অ্যাজ ইফ অ্যালাইভ, এখনও বলছে যেন বেঁচে আছে গো। এত জ্বলন্ত ছবি, অ্যাজ ইফ অ্যালাইভ, সে এখনও বেঁচে আছে। দেখেছ, ছবিতে বেঁচে আছে। সো উইল ইট প্লিজ ইউ রাইজ, এইবার কথা শেষ হয়েছে। আচ্ছা আপনি একটু উঠবেন। উই উইল মিট দ্য কোম্পানি বিলো, আমরা নিচে একটুখানি ওই যে লোকজন আছে একটু দেখা করিয়া। কারা আছে কোম্পানিটা? তারা হলো দ্য পিপল অফ দ্য কাউন্টস পার্টি হু আর ওয়েটিং ডাউন স্টেয়ার্স, নিচে তলায় অপেক্ষা করছে, তাদের সাথে দেখা করতে হবে। আই রিপিট, আবার তিনি বলছেন
দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউনিফিসেন্স। আর আপনি যেই কাউন্টের কাছ থেকে এসেছেন, মানে হবু শ্বশুর, মিউনিফিসেন্স মানে জেনারোসিটি, লিবারেলিটি নোন টু অল। আপনি যে জমিদারের কাছ থেকে এসেছেন মানে কাউন্ট, তাই তিনি যে কতটা দয়ালু সে তো সবাই জানি আমরা। ইজ অ্যাম্পল ওয়ারেন্ট দ্য নো জাস্ট প্রিটেন্স। ইজ অ্যাম্পল ওয়ারেন্ট কথার অর্থ সাফিসিয়েন্ট গ্যারান্টি, যথেষ্ট গ্যারান্টি, দ্যাট নো জাস্ট রিজনেবল প্রিটেন্স। জাস্ট মানে এখানে রিজনেবল, জাস্ট কথার অর্থ রিজনেবল, প্রিটেন্স মানে এক্সপেকটেশনস, অফ মাইন্ড ফর ডাউরি। এইবার আসল জায়গায় এসেছে, বিজনেসের কথা। পণ, ডাউরি মানে যৌতুক, বিয়েতে পাবে যে যৌতুক, সেই পণের কথা সে বলছে। আর দেখুন, আমি যতই বলি নেবো না কিছু, আপনাদের কাউন্ট যা দয়ালু সবাই তো জানে, উনি কি কিছু না দিয়ে ছাড়বেন বলুন? নচিকেতার সেই বিখ্যাত গান মনে পড়ে গেল আমার, ওই দিতে চাইছেন প্রচুর ধন, না নেওয়াটাই সভ্যতা, সেটা আইন কোন দেশি। মানে শ্বশুর প্রচুর দিতে চাইছে, না নেওয়াটাই সভ্যতা, না 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 দিলেও আমি নেবো না, এটা আইন কোন দেশি। নানা চাই না কোনো রম্ভা উর্বশী। একটা শুনে নিও গানটা তোমরা, খুব ভালো গান। যাই হোক, ইজ অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স সাফিসিয়েন্ট অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড মানে রিজেক্টেড। আমি যতই বলি আমি নেবো না, উনি কি আর না দিয়ে ছাড়বেন? সো দ্য ডিউক কনসিডার্স দ্য কাউন্টস নোন জেনারোসিটি অ্যাজ সাফিসিয়েন্ট গ্যারান্টি দ্যাট হি উড বি গেটিং এ লার্জ ডাউরি। বিশাল যৌতুক সে পেতে যাচ্ছে পরের বিয়েতে, টু স্যাটিসফাই হিজ লেজিটিমেট এক্সপেকটেশন। হি থিঙ্কস দ্যাট হিজ এক্সপেকটেশনস ফ্রম হিজ would be grandfather, would be the count, the father of the daughter, the father of the duchess, ওই বারবারা, তার কাছে এটা পাওয়া ইনলজ, ফাদার ইন ল, তার ফাদার ইন লর কাছ থেকে পাওয়াটা, এই এক্সপেক্ট করাটা হচ্ছে লেজিটিমেট, এটা সে মনে করে। সো সেই কারণে বলল, আমি না চাইলেও কি তিনি না দিয়ে থাকতে পারবেন? বেশ, দো হিজ ফেয়ার্স ডটার সেলফ অ্যাজ আই অ্যাভাউড কথার অর্থ সেড এমফ্যাটিক্যালি। সে জোর, যদিও আমি দেখো আমি তো জোর দিয়ে বলছি মেয়ে ছাড়া ওই শাঁখা সিঁদুরে নিয়ে আসবো, এটা তো আমি চাইছি, কিন্তু উনি তো না দিয়ে থাকবেন না। সো দো হিজ ফেয়ার ডটার্স, তার সুন্দরী মেয়েটা হলেই আমার চলবে। অ্যাজ আই অ্যাভাউড অ্যাট স্টার্টিং, আমি তো শুরুতেই বলেছি, স্টার্টিং মানে ইন দ্য বিগিনিং, ইজ মাই অবজেক্ট, আমার একটাই লক্ষ্য তার মেয়ে, ব্যাস, আমার আর কিছু চাই না। নে উই উইল গো টুগেদার ডাউন, চলুন আমরা তাহলে এবার নিচে যাই। স্যার, এই যাওয়ার আগে লাস্ট ভেরি সিম্বলিক্যাল, এখান থেকে কোশ্চেন আসেই। নোটিস, ওই দেখুন নেপচুন হচ্ছে দ্য গড অফ সি ইন গ্রিক মিথোলজি, দ্য গড অফ দ্য সি। ওই যে নেপচুন কি করছে, সে নেপচুন দো টেমিং এ সি হর্স, হি ইজ টেমিং। দেখো, ওই যে সি হর্স, সমুদ্রের ঘোড়াগুলোকে কি করছে, টেম করা মানে কি, আমরা খাঁচায় ভরে পাখি পুষি, টেম করা, পোষ মানানো। তাহলে তার কাছে ডাচেস ইজ নাথিং বাট এ পেট। সে কি করবে, সে দেখিয়ে দিচ্ছে, ঠাড়ে বুঝিয়ে দিচ্ছে যে এই রকমভাবে আমি বসে রাখি আমার ডাচেসদের। তাহলে যে আসছে তাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে বলো। এটার মাধ্যমে এই যে স্কাল্পচারটা, এই যে স্ট্যাচুটা, এটা কিন্তু খুব সিম্বলিক্যাল। এটা শেষে দেখিয়ে সে বুঝিয়ে দিচ্ছে নেপচুন দো টেমিং এ সি হর্স, এই যে সি হর্সকে টেম করছে, যেরকমভাবে সার্কাসে চাবুক মেরে বাঘকে টেম করে, হাতিকে ওই কুর্নি দিয়ে গেঁথে টেম করে মাহুত, সেরকমভাবে আমি কিন্তু বসে রেখে দেবো টেম করে। থট এ রেয়ারিটি মানে হচ্ছে এ রেয়ার স্ট্যাচু এটা। সো হুইচ ক্লজ অফ ইন্সব্রাক কাস্ট ইন ব্রঞ্জ ফর মি, আবার একটা আমরা কাল্পনিক স্কাল্পটারের নাম পেলাম, স্থাপত্যবিদের, ক্লজ অফ ইন্সব্রাক, এটা হচ্ছে ইমাজিনারি স্কাল্পচার। সে এটা বানিয়ে দিয়েছে আমার জন্য। কিসের তৈরি এটা? ইট ইজ মেড অফ ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর ধাতু, মেড অফ কপার অ্যান্ড ব্রাশ। তাহলে এটা আমার জন্য সে বানিয়ে দিয়েছে। এই জায়গাটা নেপচুনের জায়গায় আমি বলবো, হোয়েন হি বেগস হিজ গেস্ট টু নোটিস নেপচুন টেমিং এ সি হর্স, he intimated how he had tamed and killed his last duchess.
All this was to convey to the envoy and through him to the lady that he demanded in his new wife the concentration of her whole being on himself and the utmost devotion to his will. এটা দিয়ে সে বুঝিয়ে দিতে চাইছে থ্রু সেই যেন সেই হবু ওয়াইফের কাছে এই খবরটা চলে যায় যে সেই ডাচেসের জীবনে শুড হ্যাভ অনলি ওয়ান সান ইন হিজ লাইফ, একটা সূর্যই যেন থাকে, পশ্চিম দিকে অস্ত যাওয়া সূর্যটা নয়, অ্যান্ড দ্যাট সান ডিনোটস দ্য ডিউক। তার সব অ্যাটেনশন যেন ডিউকের দিকেই থাকে, সব কিছু যেন সে জীবনে ত্যাগ করে তার ঘরে বউ হয়ে আসে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য টেক্সট। অ্যান্ড এই থার্ড পার্টে আমরা এমসিকিউ করব, খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ। ভিডিওটা পুরোটা দেখবে। আমরা পরের পার্টে চলে যাচ্ছি, দ্য থার্ড পার্ট হুইচ ইজ বেসড অন দ্য এমসিকিউ। সো আই উইল স্টপ হিয়ার। বেশ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার ক্লাসের। এখানে আমরা কয়েকটা এমসিকিউ আলোচনা করব। এবার দেখো, এমসিকিউ প্রচুর হয়, প্রচুর। আমি 200-300 দিয়ে দিতে পারবো মাই লাস্ট ডাচেসের উপর, কিন্তু এটা এইভাবে সম্ভব নয়, কারণ আমাকে একা হাতে সব করতে হয়। পিপিটি বানানো, রেকর্ডিং করা, বিভিন্ন ইউটিউবের সব কাজই করতে হয়। সো তার সাথে আমার প্রতিষ্ঠান আছে, টাইমে পৌঁছাতে হয়, সেখানে টাইমে ক্লাস নিতে হয়। তো আমি লাইভে আসবো, রবিবার রাতে লাইভে আসবো ঠিক করেছি তোমাদের পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার জন্য। সেখানে এমসিকিউ করব, র্যান্ডাম এমসিকিউ হবে, প্রচুর 4-5 হাজার এমসিকিউ দেখবে হয়ে যাবে। তোমরা একটা খাতা করবে। আমি এই কটা আলোচনা করে ক্লাস শেষ করব। হু ইজ দ্য ন্যারেটার অর স্পিকার অফ দিস পোয়েম? সো হু ইজ দ্য ন্যারেটার অফ দ্য স্পিকার অফ দিস পোয়েম? দ্য ন্যারেটার ডিউক, তাই তো? দ্য আনসার শুড বি দ্য ডিউক। ওকে, নেক্সট। Where is the Duchess? Who is the subject of the poem? সে কোথায় ডাচেস? আনসার কি হবে? আনসার কি হবে? আচ্ছা, এই আনসারটা আমি দিচ্ছি না, তোমরা কমেন্টে উত্তরটা আমাকে দিও তো। আমি এই আনসারটা দিচ্ছি না, দেখা যাক কে ভালো করে, কে কত মন দিয়ে পড়েছে এই কবিতাটা। ওকে, নেক্সট। বাইরে একটা বিয়ে বাড়ি চলছে, সাউন্ড হয়তো আসতে পারে, সরি ফর দ্যাট, কিন্তু আমাকে এটা শেষ করতেই হবে আজ। হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফ্রেজ এ স্পট অফ জয়? এ স্পট অফ জয়, এ ব্লাশ, তাই তো? পড়ানোর সময় দেখবে বলেছি, ছবি দেখিয়ে আমি বুঝিয়েছি। লজ্জা পাওয়ার ফলে যে ব্লাশটা হয় সেটাকে স্পট অফ জয় বলা হয়। নেক্সট। শি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, টু সুন মেড গ্ল্যাড, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দ্য ডিউকস হেজিটেশন হেয়ার? আমি কি বলবো, মানে কেমন ধরনের তার একটা হৃদয় ছিল, ডিউক বলেছিল। সো এখানে কোনটা আনসার হবে? Much kinder than the reality. The pause gives the impression that the Duke hesitates to wipe away a tear or two. একেবারেই না। The Duke implies that his wife was a much gentler, soft-hearted woman than people realized. The pause gives the impression that the Duke is not very articulate. একেবারেই না, is much kinder than the reality. That should be the answer. Next. Considering its tone, the Duke's monologue is best described as tirade. Tirade কাকে বলে গুগল করে নিও, আর বলছি না। এপিটাপ জানি, এলিজি জানি, সো কারেডও জানি। সো টাইরেড কাউকে কোনো কিছু দোষারোপ করা, টু ব্লেম, সেটাকে টাইরেড বলা হয়। Which of the following is not one of the Duchess's misdemeanors according to the Duke? আচ্ছা, Duchess is not one of the Duchess's misdemeanor according to the Duke. She was flattered by compliments from Pandolf. She enjoyed the sunset as much as they enjoyed her husband's favor. She wouldn't listen to her husband when he tried to correct her behavior. She was equally grateful for all acts of kindness. তাহলে she wouldn't listen to her husband when he tried to correct her behavior. এটা misdemeanor answer. Next. This grew, I gave commands, then all smiles talked together. How should these lines be interpreted? Very important. Then all smiles talked together. খুব ভালো করে এক্সপ্লেন করা আছে, দেখে নেবে।
So the Duchess stayed out of her husband's way. The Duke is somehow responsible for the Duchess's early death. The Duke forgave his wife and stopped tormenting her. তাকে কষ্ট দেওয়া বন্ধ করে দিয়েছিল। The Duchess grew to hate her husband and divorced him. একেবারেই না। Early death, মৃত্যুর কারণ, তাই তো? মৃত্যুর কারণ। So this is the answer. What does the Duke criticize about the Duchess, my last Duchess? কি কোন ব্যাপারটা নিয়ে সে ক্রিটিসাইজ করেছিল? কোন ব্যাপারটা, ডাচেসের কোন ব্যাপারটা তার খারাপ লেগেছিল? হার ল্যাক অফ ইন্টেলিজেন্স, বুদ্ধি ছিল না, বিউটি ছিল না, ল্যাক অফ লয়্যালটি, ল্যাক অফ ম্যানার্স। সো ল্যাক অফ লয়্যালটি শুড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ম্যানার্সটার থেকেও এখানে আর একটা এন হবে সম্ভবত, ভুল প্রিন্টিং আছে। হার ল্যাক অফ লয়্যালটি, তো সি ওয়াজ ডিসলয়াল তার মতে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডিউকস ইউজ অফ দ্য মাই, আমি পড়ানোর সময় বলেছি ইন মাই লাস্ট ডাচেস, মাই দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, এরকম বলেছিল তো। ইট শোজ হিজ পজেসিভনেস অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য ডাচেস, ইট এমফাসাইজ লাভ অ্যান্ড লাভ ফর, সেই কারণে বলেছিল। ইট ইন্ডিকেটস দ্য ডাচেস ওয়াজ হিজ প্রপার্টি, তার সম্পত্তি। ইট রিফ্লেক্টস হিজ প্রাইড ইন বিং ম্যারিড টু দ্য ডাচেস। এবার দেখো পিএসসি বা কম্পিটিটিভ এক্সামে অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি থাকবে, তার মধ্যে থেকে কারেক্টটা খুঁজে বের করতে হবে। তাহলে পজিটিভনেস তার একটা বড় চরিত্র এবং কন্ট্রোল করতে চেয়েছিল তার ডাচেসকে। সো দ্যাট শুড বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য সেটিং অফ মাই লাস্ট ডাচেস? মাই লাস্ট ডাচেসের সেটিং মানে সিন, লোকেশন কোথায়, লোকেল কোথায়? ফেরারা, মনে আছে? এ কাসল ইন ইটালি। সো দ্যাট শুড বি দ্য আনসার। ফেরারা বলা আছে ভালো করে, এ ফর্টিফাইড সিটি, মনে আছে? সো নেক্সট, আর আছে কি? 12টা করেছিলাম। হোয়াট ফিচার অফ দ্য পোর্ট্রেট ইজ পার্টিকুলারলি স্ট্রাইকিং? হোয়াট ফিচার অফ দ্য পোর্ট্রেট, ওই যে ছবিটা ডাচেসের, সেখানে সব থেকে স্ট্রাইকিং বিষয় কোনটা ছিল? কি হবে? এটাও আমি আনসার বলছি না, বলবো না, দেখি নেক্সট। আচ্ছা, এই নাম্বারগুলো ভুল আছে, 1 2 করে দেওয়া আছে। নেক্সট, হোয়াট বদার্ড দ্য ডিউক অ্যাবাউট দ্য ডাচেসের স্মাইল? ডিউকের ডাচেসের হাসিটা কখন তাকে, কোন ব্যাপারটা তাকে কষ্ট দিত, বদার্ড করতো? ইট ওয়াজ ফলস, ইট ওয়াজ ইজিলি গিভেন টু এনিওয়ান, ইট ওয়াজ নেভার রিজার্ভড ফর হিম, ইট ওয়াজ ক্রুকড। দেখো, ইট ওয়াজ নেভার রিজার্ভড ফর হিম মানে হচ্ছে কখনোই সে তাকে দেখে হাসতো না, আর ইট ওয়াজ ফলস মিথ্যা হাসি হাসতো, আর ইট ওয়াজ ক্রুকড ষড়যন্ত্র, ফলসিটি, ওই একই মানে হলো। সো এখানে আনসার হচ্ছে ইট ওয়াজ ইজিলি গিভেন টু এনিওয়ান, সে যাকে তাকে দেখে হাসতো, এটাই তো তার অসুবিধা ছিল ডিউকের। নেক্সট, সো দিস ইজ দ্য এন্ড অফ মাই ভিডিও। সো সাবস্ক্রাইব করে দাও সব, আর কিছু বলার নেই। অনেকগুলো স্টুডেন্ট পেয়েছি আমি, দেখলাম পিএসসির। রেগুলার পড়া চলবে, এবার সঙ্গে থাকো, চাকরিটা পেতেই হবে।